আয়ুষের মাথা গোঁজার ঠাঁইয়ের ব্যবস্থা করে দিল এবার কুসুম এবং শঙ্কর মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ বলতে থাকে যে ঠিক আছে মা, তোমাকে এখান থেকে কোথাও যেতে হবে না, তুমি তোমার বাড়িতে আরামসে থাকো, আমি কোনো মতেই চাই না যে আমার কারণে তোমার শান্তি ভঙ্গ হোক, এবং তুমি যতদিন না চাইবে ততদিন আমি আর এই বাড়িতে ফিরবো না, আমি এই বাড়ির চৌকোটো বেরোবো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ চলে যেতে নেয় সেখান থেকে, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে দাঁড়া ভাইদের, এই গোটা জিনিসটা ঘটেছে শুধুমাত্র আমার কারণে, কারণ আমি তোকে ফোর্স করেছিলাম সেই সময় দাঁড়িয়ে এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য, এবং তার জন্য তুই শাস্তি যদি পেতেই হয় তোকে, তাহলে তুই একা পাবি কেন, বরঞ্চ আমিও এই শাস্তিটা মাথা পেতে নেব। মা, আমরা দু ভাই এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, তবে তো তুমি শান্তিতে থাকবে, তুমি বরঞ্চ তোমার এই সংসার, তোমার অহংকার, গর্ব, এই সকল কিছু নিয়ে বরঞ্চ থাকো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে না ঈশান না, তুই মাকে একা ফেলে রেখে গেলে, এখান থেকে যদি আমরা সকলে চলে যাই তাহলে মার খেয়াল কে রাখবে বলতো। অন্যদিকে ঈশান বলতে থাকে যে ভাইটা, এখানে তো সকলে আছে মায়ের দেখভাল করার জন্য, আর স্বয়ং দেবলীনাও আছে, কিন্তু তোর ওর খেয়াল রাখার জন্য তুই তো সব কিছু হারিয়ে তুই নিঃস্ব হয়ে বেরোচ্ছিস, তাহলে তুই কোথায় যাবি, কোথায় থাকবি, কী খাবি, কী করবি, কোনো কিছু কি তোর আদৌ ধারণা আছে বলতো? তাহলে তুই সবটা হারিয়ে তুই একা কী করে একটা পথ তৈরি করবি বলতো? ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে দেখি ভাগ্য আমাকে কোথায় নিয়ে দাঁড় করায়, কারণ এই যাত্রা এতদিন তো মায়ের ছায়াতলে ছিলাম, তাই বুঝতে পারিনি যে পৃথিবীর অন্যান্য একটা রূপ আছে, কিন্তু এবার তো আস্তে আস্তে আমাকে গোটা দুনিয়া সম্পর্কে জানতে হবে, তাহলে না হয় আমি সেই নতুন লাইফের নতুন একটা ফ্রেশ শুরু করি। ঈশান, আমি তোর কাছে হাত জোড় অনুরোধ করছি, তুই যদি তোর ভাইটাকে ভালোবেসে থাকিস তাহলে তুই কোথাও এই বাড়ি ছেড়ে যাবি না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে তুমি দাঁড়িয়ে দেখছো কি কুসুম, বলো তো তোমাকে কি এবার ইনভিটেশন দিতে হবে, যাও বেরিয়ে যাও, আর যাতে তোমার মুখদর্শন আমাদেরকে না করতে হয়, এই বাড়ি তার কাজে আসার কোনো প্রয়োজন নেই, যাও। এবং ওই ড্রাইভার শঙ্কর কাকা, তোমাকেও বলে দিচ্ছি তুমিও আর এই বাড়িতে আর কোনো রকম কোনো ড্রাইভারই কাজ করবে না। ঠিক সেই মুহূর্তেই নিঃস্ব হয়ে তিনজনই যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে বৃষ্টি ভেজা রাতে আয়ুষ যখন নিঃস্ব হয়ে হাঁটতে হাঁটতে বাইরে চলে যায়, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব আপনার কী হয়েছে বলুন তো, এরকম করে হার মেনে নিয়ে আপনি যদি দেবীমার কাছ থেকে এতটা দূরে চলে যান, তাহলে দেবীমা চোখের সামনে যদি আপনি না থাকেন, আপনি ভাবতে পারছেন যে দেবীমা ঘুমড়ে ঘুমড়ে ভেতরে শেষ হয়ে যাবে, সে তো রীতিমতো কাউকে বলতেও পারবে না, কিন্তু তা সত্ত্বেও তার যে ভেতরে বুকটা ফেটে যাবে আপনাকে না দেখতে পেয়ে, আপনি তার চোখের সামনে দাঁড়িয়ে থাকবেন, আপনি তার চোখের সামনে থাকবেন, এতে করে সে অন্তত কিছুটা হলেও শান্ত থাকতে পারবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে না কুসুম না, এটা কোনোভাবেই সম্ভব না, মা আমাকে আদেশ করেছেন যাতে বাড়ি থেকে বেরিয়ে যায়, এই মুখ আর না দেখে, তাহলে সেক্ষেত্রে আমি কোথায় বা থাকতে পারি বলো তো, এখন তো আমার কোনো কিছুই নেই, কোথায় যাব কিছুই মাথায় ঢুকছে না। ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে আয়ুষ বাবা, সবটা হারালো তোমার মায়ের দেওয়াই তো আমার এই ছোট্ট একটা ঘর আছে, কুড়ের ঘরের মতন হলেও এইটুকুর মধ্যে তুমি অন্তত একটা দিনের জন্য হলেও ঠাঁই নিতে পারো, এবং আমার মনে হয় না যে তোমার কোনো রকম কোনো সমস্যা হবে, আমরা সেই দিকটা খেয়াল রাখার চেষ্টা করব। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে শঙ্কর কাকা তুমি এরকম করে কেন বলছো বলো তো, তুমি যে আমার বিপদে এরকম করে কথাটা বলেছো, সেটার জন্যই তো আমি তোমার কাছে কৃতজ্ঞ। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।